হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সাম কন্ডাক্ট হচ্ছে। তো সেই সেমিস্টার এক্সাম রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমার কাছে এসছে, যেগুলো নিয়েই মেনলি এই ভিডিওতে আমি কথা বলবো। তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে বা আরও যদি কোনো মতামত থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে কিন্তু যেহেতু একটা দুটো বা তিনটে করে এক্সাম অলরেডি তোমাদের হয়ে গেছে, তো যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে আমি হয়তো যে কথাটা তোমাদের বলছি, ঠিক আছে, এক্সামে হয়তো তোমরা কিছু টুকটাক ভুল করে ফেলেছো, তো সেটা নিয়ে বিচলিত হওয়ার মতো বা সেটা নিয়ে টেনসড হওয়ার মতো কিছু নেই। পরবর্তী এক্সামগুলোতে যাতে তোমাদের সেই ছোটোখাটো ভুলগুলো না হয়, সেই জন্যই মেনলি এই ভিডিওটা বানানো। তো এক এক করে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো কিন্তু শুনতে থাকো। প্রথমেই যে বিষয়টা নিয়ে তোমরা জানতে চেয়েছিলে, যে তোমাদের যে এমসিকিউজ কোয়েশ্চেন যেগুলো তোমাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে, সেখানে কি তোমাদের ফুল সেন্টেন্স লিখতে হবে নাকি শুধু এমসিকিউজের উত্তরটা লিখলেই হবে? দেখো, এই জাতীয় কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশনস কিন্তু তোমরা কোয়েশ্চেনের উপর দেখতে পারবে না। তো তোমাদের যদি টাইম যেহেতু এনাফ আছে, ঠিক আছে, 3 ঘন্টায় যেহেতু পরীক্ষা হচ্ছে, তো আমি তোমাদের সাজেস্ট করবো পরবর্তী এক্সামগুলোতে তোমরা কিন্তু ফুল সেন্টেন্স ইউজ করবে, ঠিক আছে, শুধুমাত্র উত্তরটা লিখে চলে আসবে না। এবার যদি তোমরা কেউ দেখা গেল যাদের বিভিন্ন এক্সামগুলো যে হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যদি সেখানে তোমরা শুধুমাত্র আনসারটুকু লিখে এসে থাকো, তো চিন্তার কোনো কারণ নেই। ওটা পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। শুধু আনসারটা যদি তুমি কারেক্ট করে আসো, সেক্ষেত্রে এমসিকিউজের জন্য যে 1 মার্কস পাওয়ার, সেটা তুমি পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এক্সপ্লানেশন নিয়ে, যে কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি হয়েছিল, যেগুলো নিয়ে আমি বারবার ভিডিও বানিয়েছি। তো এমসিকিউজের ক্ষেত্রে এখনও তোমাদের আমি যে কথা অলরেডি বলে এসেছি, সেই কথাটাই বলবো। যদি তোমার সঠিক এক্সপ্লানেশন জানা না থাকে, তাহলে কিন্তু তুমি এমসিকিউজের এক্সপ্লানেশন এক্সপ্লেন কিন্তু করবে না এমসিকিউজে, ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউজটা লিখেই ছেড়ে দেবে। দেখো, আজকে তুমি এক্সপ্লানেশন ভুল এক্সপ্লানেশন তুমি লিখলে, ঠিক আছে, ভুল এক্সপ্লানেশন লিখলে তোমার কিন্তু একটা 0 পাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। অথচ তুমি ভুল এক্সপ্লানেশনটা যদি না লেখো, সেক্ষেত্রে তোমার কিন্তু এমসিকিউজের জন্য 1 মার্কস কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো কেন তুমি রিস্ক নিতে যাবে, ঠিক আছে? সেই জন্য সেফ অপশন তোমার কাছে অ্যাকর্ডিং টু মি আমি তোমাদেরকে বলবো, যদি তোমার এক্সপ্লানেশন সঠিকভাবে জানা না থাকে, ভুল এক্সপ্লানেশন যদি তোমার জানা থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এক্সপ্লানেশন লিখতে যেও না, ঠিক আছে। কারণ এই বছর কিন্তু লেটেস্ট যে কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা তোমাদের স্টেট কাউন্সিল পাবলিশ করেছিল, সেই থেকে কিন্তু যে কথাটা আমি বারবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বারবার বলার চেষ্টা করেছি, আজও কিন্তু তোমাদেরকে আমি সেই কথাটাই বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, দাদা আমাদের এই যে সেমিস্টার এক্সাম কন্ডাক্ট হচ্ছে, তো এখানে পাসিং মার্কস কি আউট অফ 60 24 নাকি 18? আগের সেমিস্টারগুলোতে তো অনেকে 18 পেয়ে পাস করে গেছিলো, 18, 19, 20, 21, 22, 23 এরকম নম্বর পেয়ে অনেকে পাস করে গেছিলো। তো এবছরে কি সেটাই থাকছে, নাকি তোমাদের আউট অফ 60 24 পেতেই হবে? তো তোমাদেরকে বলে রাখি, দেখো, অফিসিয়াল তোমাদের যে পাসিং মার্কস, সেটা কিন্তু এখনও কিন্তু আউট অফ 60 24, অর্থাৎ আউট অফ 60 তোমাকে 40% পেতেই হবে। এবং এই মাইন্ডসেট নিয়েই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাগুলো কিন্তু দাও বা প্রিপারেশনটা তোমরা কিন্তু করো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বিগত সেমিস্টারগুলোতে যেহেতু 18, 19, 20, 21, 22, 23 পেয়ে যারা পাস করেছে, তো এই বছর কিন্তু তোমাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল থাকছে। কারণ এই রিলেটেড এখনও পর্যন্ত স্টেট কাউন্সিল থেকে কোথাও বলা হয়নি যে আউট অফ 60 24 ছাড়া যদি তোমরা তার থেকে কম পাও, অর্থাৎ যারা 23 পাবে বা 22 পাবে বা 20 পাবে, তারা পাস করে যাবে বা তাদেরকে পাস করানো হবে না। এই রিলেটেড কোনো যেহেতু আপডেট নেই, তো আমরা ধরে নিতে পারি যে আগের সেমিস্টারে যেভাবে তোমাদেরকে 18 থেকে 23 পর্যন্ত যারা পেয়েছিল, পাস করানো হয়েছিল, এই বছরও সেম একই ধরনের নিয়মে কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে। তবে যেহেতু স্টেট কাউন্সিল থেকে কোনো ধরনের কোনো 18 পাস করানো হবে, কোনো অফিসিয়াল আপডেট কিন্তু নেই, ঠিক আছে। তোমরা যদি অফিসিয়াল আপডেট যদি চেক করো, তোমাদের যে রেজাল্ট আছে, সেই রেজাল্টের পিছনে যে ইনস্ট্রাকশনস থাকে, সেই ইনস্ট্রাকশনসের ওখানে তোমরা পাসিং মার্কস রিলেটেড যে ক্রাইটেরিয়া, সেখানে যদি ভালো করে ওখানে তোমরা গো থ্রু করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পারবে যে আউট অফ 60 কিন্তু 24ই কিন্তু পেতে হয়, ঠিক আছে। তো সেটাই নিয়ে তোমরা এগিয়ে যাও, সেটাই তোমাদের বলবো। আচ্ছা, অনেকে আর একটা জিনিস জিজ্ঞাসা করছিলে যে দাদা আউট অফ 60, আমি একটা স্টুডেন্টই আমাকে বোধহয় গতকালকে না আজকেই জিজ্ঞাসা করছিল, দাদা আমি 19 আনসার করে এসেছি, আমি কি পাস করতে পারবো? দেখো, বেসিক্যালি হচ্ছে 19 যে ছেলেটা আনসার করেছে, সেই ছেলেটার কিন্তু পাস করাটা খুব ডিফিকাল্ট, যদি পাসিং মার্কস 18 হয় তাও। কারণ 19-এর মধ্যে 18 পাওয়াটা কিন্তু সত্যিই খুব ডিফিকাল্ট একটা বিষয়। এবার হ্যাঁ, তবুও এখানে একটা বিষয় কি থাকে, যে এভালুয়েটার টু এভালুয়েটার ভ্যারি করে, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে কোন এভালুয়েটার খাতাটা চেক করছে, এর উপর ডিপেন্ড করে। তারপর আরও কিছু বিষয় ডিপেন্ড করে, যেমন থিওরিটিক্যাল সাবজেক্ট নাকি তোমার ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। ম্যাথামেটিক্যাল সাবজেক্ট হলে কিন্তু যে কোনো টিচারই খাতা দেখুক না কেন, তো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা সিমিলার নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে একই কোয়েশ্চেনে একজন টিচার হয়তো 4 দিচ্ছেন, আউট অফ 5 4 দিচ্ছেন, কেউ হয়তো আউট অফ 5 হয়তো 4.5 দিচ্ছে, কেউ হয়তো আউট অফ 5 হয়তো 3.5 দিচ্ছে। এটা টিচার টু টিচার কিন্তু ভ্যারি করে যায়। সেক্ষেত্রে কিন্তু একটা মার্কসের কিন্তু যে ভ্যারিয়েশন, সেটা কিন্তু তৈরি হয়, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে তোমার যে ক্ষেত্রে তুমি কত নম্বর আনসার করছো, বেসিক্যালি এটা কি বলতো, যে তুমি আনসারে কম্প্যাক্টনেস কতটা, ঠিক আছে, এটা কিন্তু ম্যাটার করে। কেউ হয়তো দেখা গেল 25-30 আনসার করেও সে পাস করে যাচ্ছে, আবার কেউ হয়তো 40 বা 50 হয়তো আনসার করে আসছে, তবুও সে পাস করতে পারছে না। তো বেসিক্যালি
টোটালি তুমি কতটা কম্প্যাক্ট উত্তর দিচ্ছ, ঠিক আছে, তুমি কতটা সঠিক জিনিসটা লিখছো, হ্যাঁ, কতটা রেলিভেন্ট ডেটা তুমি খাতার মধ্যে ইয়ে করছো, ঠিক আছে, লিখছো, সেগুলো কিন্তু অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। আর যেটা বললাম ম্যাথামেটিক্যাল সাবজেক্ট বা থিওরিটিক্যাল সাবজেক্ট, এগুলো কিন্তু অনেক কিছু তোমাদের ম্যাটার করে বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর হচ্ছে তোমাদের রেজাল্টের ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা আমাদের এই যে সেমিস্টার এক্সাম হচ্ছে, রেজাল্ট মোটামুটি কবে নাগাদ বেরোবে। তো দেখো, রেজাল্ট নিয়ে এই মুহূর্তে আমি খুব একটা বেশি কমেন্ট করতে চাই না, কারণ তোমাদের এখন এক্সামই শেষ হলো না, রেজাল্ট নিয়ে তোমরা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছো। তো রেজাল্ট মোটামুটি 2 থেকে 2.5 মাস তো তোমাদের টাইম লাগবেই রেজাল্ট বের হতে, ঠিক আছে। তবে 6 সেমিস্টারের ক্ষেত্রে মোটামুটি একটু তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা রয়েছে, কারণ তাদের জিলেটে কাউন্সেলিং শুরু হওয়া বলো বা পরবর্তীতে হায়ার স্টাডিজ বলো, ঠিক আছে, বা চাকরি পাওয়ার বিষয়গুলো থেকে যায়, তাই তোমাদের ক্ষেত্রে হয়তো রেজাল্ট একটু তাড়াতাড়ি পাবলিশ হতে পারে। অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম, অনেকে যেমন হচ্ছে 5th সেমিস্টারে বা হয়তো এই সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা হয়তো খারাপ হচ্ছে, যদি বাই চান্স সাপ্লি আসে, ভগবান করুক যেন না আসে, যদি এসে থাকে তাদেরকে তো স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হয়। সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম তোমাদের কবে নাগাদ মোটামুটি কন্ডাক্ট হবে? তো মোটামুটি তোমরা এক্সপেক্ট করতে পারো পুজোর আগে তোমাদের মোটামুটি ওই যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে আমি যেটা বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা স্টেপ মার্কিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে আমি এই রিলেটেড হয়তো ভিডিও বানানো আছে, তোমরা হয়তো দেখেছো, তবুও তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা যে প্রশ্নটা যতটা উত্তর পারছো লিখে আসছো সেটা তোমরা প্লিজ কেটো না, কারণ স্টেপ মার্কিং হয়, সেই স্টেপ মার্কিংয়ের জন্য তোমরা সেই ততটাই রেখে দাও, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, খাতার মধ্যে কেউ ইরেলেভেন্ট ডেটা কিন্তু লিখো না, মানে উল্টোপাল্টা জিনিস একেবারেই লেখো না, তাতে কিন্তু টিচারে কিন্তু ইমপ্রেশনটা খুব খারাপ হয়। টু দ্য পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করো, ঠিক আছে, যতটা লেখা দরকার ততটা লেখো, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার তাছাড়া এখানে আর কি বলার, যে তুমি হয়তো দেখা গেল মানে কোনো একটা জিনিস হয়তো দেখা গেল প্রপারলি জানো, তুমি হয়তো দেখা গেল ওভার আনসার লিখছো, ঠিক আছে, মানে বেশি বেশি করে তুমি একটা 2 নম্বরের প্রশ্নের জন্য তুমি বেশি করে উত্তর লিখছো, ঠিক আছে, সেক্ষেত্রে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়। এই সমস্ত জিনিসপত্রগুলো করতে যাবে না। আর কোয়েশ্চেনের নাম্বারিংগুলো তোমরা একটু ঠিকঠাক করো, ঠিক আছে। অনেকেই যেমন আমারই এক স্টুডেন্ট, সে যেমন হচ্ছে উত্তরটা সঠিক লিখে এসছে কিন্তু কোয়েশ্চেনের নাম্বারটা অন্য নাম্বার দিয়ে এসছে, ঠিক আছে। অনেক সময় পরীক্ষার সময় ঘাবড়ে যাওয়ার জন্য এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তো প্লিজ এই জিনিসপত্রগুলো তোমরা একটু লক্ষ্য রাখো। আর যদি বিগত এক্সামগুলোতে তোমাদের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তো এখন সেগুলো ভাবতে যেও না, মাথা ঠান্ডা রেখে পরবর্তী এক্সামগুলোর জন্য যতটুকু সময় আছে প্রিপারেশন নাও, এবং পরবর্তী এক্সামগুলো তোমরা ভালো করে দাও, এইটুকুই আশা রাখবো। এরপরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো তোমাদের রেসপন্স করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।